সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নবনিযুক্ত 5 মন্ত্রী প্রতিমন্ত্রীও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজন হয়েছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর ভারত সফরের সিদ্ধান্ত নেওয়া হবে। ইউসুফ আলীর রিপোর্ট। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিউবলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর প্রধান সহ রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর চৌকস সদস্যরা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রিপরিষদের সদস্যরাও। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম অর্জন করাই হবে সরকারের মূল লক্ষ্য। বাংলাদেশের যে সমস্যাগুলো, যে কথাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, সবার আগে বাংলাদেশকে সামনে রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কাজ করছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন। সবার আগে বাংলাদেশের রেখে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা আমাদের ফরেন রিলেশনস কন্ডাক্ট করব, পলিসি অ্যান্ড ডেলিভারি ইন এভরি ওয়ে। সো বাংলাদেশ will now become, inshallah, under the leadership of our Honorable Prime Minister and a government that has been overwhelmingly elected by 2/3 majority of the people of our country, a visible country of soft power, mediation and influence, inshallah. রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিপরিষদের সদস্যরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্মৃতিসৌধে। দেশের মানুষের প্রত্যাশা, যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন তারা। জাতীয় স্মৃতিসৌধ থেকে ইউসুফ আলী, মাই টিভি। রাষ্ট্রপতি হয়েছেন ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে সংবিধান অনুযায়ী তার ওই সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং এর সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসন হতে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি তার কার্যভার গ্রহণের তারিখ হতে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে কোনো কিছুই করা সম্ভব নয়। এজন্য সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 2026 অর্থ বছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কমিটি গঠন এবং ওয়েবসাইট চালু করা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসায়ীরা কোথাও আটকে গেলে তা সমাধানে সরকার বদ্ধপরিকর। তবে কোথাও বাধার মুখে পড়লে ব্যবসায়ীদেরও নিজ উদ্যোগে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পুরো ইকোনমিক পলিসির মধ্যে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে, দর্শনের মধ্যে যে পুরো বিষয়টা হচ্ছে প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা ইকোনমি হবে, যেটা তারা
গ্রোথকে ড্রাইভ করবে। এবং পাবলিক সেক্টর সরকারের কাজ হচ্ছে ফেসিলিটেট করা, এনেবল করা। তো সেই কাজটা আমরা করার চেষ্টা করতেছি আপনাদের সকলকে নিয়ে। অনেকগুলো সমস্যা এখানে বলেছেন। আসলে পুরো বিষয়টা এভরিথিং বয়েলস ডাউন টু ইনভেস্টমেন্ট। আমরা যত কথাই বলি বিনিয়োগ ব্যতীত এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এবং আমি এটাও এগ্রি করি, অনেকে বলেছেন আপনারা, যে দেশের মধ্যে যদি বিনিয়োগ না হয় বিদেশিরা এখানে আসার জন্য যে ইনসেন্টিভ যেটা, যে তাদের যে কনফিডেন্স, সেটা হবে না। এবং বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা করেছে বিগত দিনে। আমাদের যে গ্রোথটা হয়েছে বিগত দিনে সেটা মূলত প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা গ্রোথ ছিল। তাহলে বিনিয়োগের জন্য মূলত যে পরিবেশ দরকার সেটা আমরা চেষ্টা করছি সেটা করার জন্য। রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং পলিসিগত পরিবর্তন না হওয়া পর্যন্ত নেতৃত্ব স্থানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত সম্ভব না বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আব্বায়েদ। রাজধানীর এক হোটেলে পলিটিক্স ল্যাব বাংলাদেশের তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালীকরণ এবং গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার শীর্ষক সংলাপে তিনি সব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যত বেশি নারীরা শিক্ষিত হবে তত বেশি নারী স্বনির্ভর হবে এবং ক্ষমতায়ন নিশ্চিত হবে। সেক্ষেত্রে সরকার নারীদের শিক্ষার ক্ষেত্রে অধিক মনোযোগ দিচ্ছে। মেয়েদের কে টিকে থাকতে হলে না, বিশেষ করে রাজনীতিতে আপনার তৃণমূলকে ক্ষমতায়ন করতে হবে। তৃণমূলে যারা নারীরা আছে তাদেরকে ক্ষমতায়ন করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। আমাদের দেশের হিস্ট্রি বলে আমাদের দেশের নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিল, অনেক দিন ছিলেন। তারপরেও কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট যাকে বলে সেটা বস্তুত অর্থে কিন্তু আমরা পাই নাই, বিকজ রুট লেভেল থেকে নারীর ক্ষমতায়ন হয় না। দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকালে চোখের চিকিৎসার ক্যাম্প পরিদর্শন করেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। পরিদর্শনকালীন জুবাইদা রহমান সাধারণ মানুষের খোঁজ খবর নেন, চোখের নানান সমস্যা নিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, ঘুরে দেখেন ক্যাম্পের 5টি রুম। এ সময় বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি চোখের বিভিন্ন ওষুধ ক্যাম্প থেকে বিতরণ করা হয়। ফ্রি চোখের চিকিৎসা পেয়ে অনেকেই ধন্যবাদ জানান ওই আয়োজকদের। ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার 2 জনের একজন SM আলিমুজ্জামান সাজুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর 12টার দিকে ভোমরা স্থলবন্দর ভারতীয় BSF ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহটি বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তার ভাই SM নুরুন নবীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। দুপুরে BSF ও ভারতীয় হাই কমিশন কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হয়। একই ঘটনায় নিহত সাতক্ষীরার অপর নাগরিক রেবতী সরকারের পরিবারের ইচ্ছায় কলকাতাতেই দাহ করা হয়েছে। এদিকে কুষ্টিয়ার একই পরিবারের 4 সদস্য সহ সাভারে আহমেদ বাবুর মরদেহ এখনও কলকাতার হিমাঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো দেশের উদ্দেশ্যে রওনা হবে। চিকিৎসা শেষে কলকাতায় একটি হোটেলে রাত্রি যাপন করে পরের দিন আসবে। আমরা শুনছি যে এসি নাকি বাস্ট হয়ে আমার ভাই সহ আরও অনেকে মারা গিয়েছেন। 3 দিন ধরে এটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুবই আন্তরিক সহযোগিতা পেয়ে হোটেল বা আনুষঙ্গিক ইসে আমরা ক্ষতিগ্রস্ত হই। এই ক্ষতিগ্রস্ত জন্য ভারত সরকারকে আমরা দায়ী করি এবং এরকম আমার ভাইয়ের মতন আর কোনো ভাইকে যেন আমার না হারাতে হয় সেই দাবি আমি জানাই। ইন্ডিয়ার BSF এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব SM নুরুন নবীর ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে প্রকাশ্যে
কুপিয়ে হত্যায় অভিযুক্ত প্রধান আসামি সিফাত বাহিনীর প্রধান সিফাত ও 3 নারী সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, ওয়াকি-টকি। শাহীবাজার এলাকায় বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ফতুল্লার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, গণঅভ্যুত্থানের আন্দোলনে বুলবুল যোগ দেয় 25 জুলাই তার ইজি বাইকের গ্যারেজে হামলা করে লুটপাট করে সিফাত সহ তার বাহিনী। এই ঘটনায় বুলবুল বন্দর থানার বাদী হয়ে একটি মামলা করে। মামলা তুলে নিতে প্রায় হুমকি দেয় সিফাত। বৃহস্পতিবার রাতে সিফাত ও তার বাহিনী প্রকাশ্যে বুলবুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের সদর থেকে আমাদের সেকেন্ড ক্রাইম অফিসার নেতৃত্বে আমাদের যে বি সার্কেল এসএসপি সহ বন্দরের ওসি এবং ডিবি টিম সহ এবং সদর থেকে আমাদের অনেক পুলিশ সদস্য মোট প্রায় 100 উপরে পুলিশ অত্র এলাকাকে আমরা মডেল করে দিই এবং তার আস্থানে আমরা থানা দিই। পরে আমাদের সারা রাত অভিযানের পরে 6 ঘন্টার ভিতরে অর্থাৎ রাত 3টার দিকে আমরা শেখ সিফাত সহ তার সহযোগী জুম্মন সহ আমরা মোট 11 জনকে গ্রেফতার করি এবং তার বাহিনীর ম্যাক্সিমাম লোককে আমরা গ্রেফতার করেছি। অপরিকল্পিত নগর উন্নয়নের ভোগান্তিতে মানিকগঞ্জ নগরবাসী। বছর জুড়েই নগরের অলিগলিতে চলছে খোঁড়াখুড়ি। পৌর এলাকায় ড্রেন নির্মাণে কাটা পড়ছে পাকা সড়ক। এতে করে সৃষ্টি হচ্ছে জনভোগান্তি, খোয়া যাচ্ছে সরকারের দ্বিগুণ অর্থ। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। 42.36 বর্গ কিলোমিটার আয়তনের মানিকগঞ্জ পৌরসভায় 98,000 মানুষের বসবাস, অথচ দীর্ঘ 54 বছরেও গড়ে ওঠেনি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনেজ ব্যবস্থার উন্নতির জন্য বছর জুড়েই শহরের অলিতে গলিতে চলে খোঁড়াখুড়ির কাজ, এতে বাড়ছে ভোগান্তি। বর্তমানে পৌর এলাকার 3টি প্যাকেজে 5.17 কিলোমিটার পাকা পাইপ ও আরসিসি ড্রেন নির্মাণের কাজ চলছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ড্রেন নির্মাণের কাজে ধীর গতিতে নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই পাড়া মহল্লা, স্কুল কলেজ সহ বাজার তলিয়ে যায় পানির নিচে। গাড়িওয়ালারা বিপদে পড়ে, এই সাইডে জাম হয় ওই সাইডে জাম হয়, কিলাকিলি করে দেখি রেগুলার। মেঘাইলে পানি তো বেড়ে যায়, মানে খদ্দের মতল দেখুন জানা এটি। বাসায় সাঁকো ছিল, বাচ্চাদের আসতে অসুবিধা হয়েছে, অনেক বাচ্চাই ভয়েও অনেক সময় আসতে পারে নাই। ড্রেনের কারণে যে ভাঙ্গে চুরে থইছে আজকে 4-5 বছর ধরে এখন তো ক্লিয়ার হওয়া নাই। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও দীর্ঘ 54 বছরেও গড়ে তুলতে পারেনি শক্তিশালী ড্রেনেজ ব্যবস্থা, অথচ ড্রেন নির্মাণের নামে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করা হয়ে থাকে। সড়কে খোঁড়াখুড়ির কারণে এই পথে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পিচঢালাই রাস্তা আবার নতুন করে কাটতেছে, তখন একবার খরচ হয়েছে, আবার এখানে নতুন করে এই যে কাজ হচ্ছে, এখানে সরকারের আবার খরচ। রুগী টুগি দইরা টইরা নিয়ে তার বাদে রিস্কায় কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায় আমাকে রাস্তার কারণে। বিভিন্ন সময় বৃষ্টি হয়, তখন আমাদের ড্রেস কাদা ময়লা হয়ে যায়। 1972 সালে প্রতিষ্ঠিত মানিকগঞ্জ পৌরসভা 1997 সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। পৌরসভার 9টি ওয়ার্ডে 347 কিলোমিটার পাকা, কাঁচা ও আধা পাকা সড়ক রয়েছে, আর ড্রেনেজ ব্যবস্থা রয়েছে মাত্র 12 কিলোমিটার এলাকায়। এদিকে পরিকল্পনার অভাব আর শহর সমন্বয় কমিটিকে দায়ী করছেন নবযোগদানকৃত এই প্রকৌশলী। এখানে যারা প্রকৌশলী ছিল, টাউন প্ল্যানার আছে, আরো টেকনিক্যাল হ্যান্ড অনেক মানুষ আছে, তাদেরকে রাখা হয়েছে শুধু এই তাদের বুদ্ধি বিবেচনাগুলো সঠিকভাবে প্রয়োগ করার জন্য, কাজে লাগানোর জন্য। আল্লাহ আপনারা ব্রেন দিছে, আপনি কাজে লাগাইলেন না, এটার জন্য তো আর আরেকজন দায়ী না। পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে বাঁচবে সরকারের টাকা আর আধুনিক সুযোগ সুবিধায় জীবনযাপন করবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দীর্ঘ 1 যুগ গবেষণার পর বগুড়ায় আধুনিক ফ্লাই হুইল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। জেলার এরুলিয়ায় পরীক্ষামূলকভাবে প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সফলতার পর পূর্ণাঙ্গ বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের জ্বালানি খাতে সংকট মোকাবেলায় এটি বড় ভূমিকা রাখতে পারে। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। বগুড়ায় 2014 সাল থেকে টানা গবেষণার পর আধুনিক ফ্লাই হুইল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
এই প্রযুক্তির পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের সফলতার পর পূর্ণাঙ্গ বিদ্যুৎ প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সম্প্রতি এরুলিয়ার বামদিঘিতে স্থাপিত পরীক্ষামূলক ফ্লাইহুইল বিদ্যুৎ উৎপাদন প্লান্ট পরিদর্শন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ ও আরডিএ এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিক। ক্যাম্পাস বেস জায়গাগুলো, তারপরে ইন্ডাস্ট্রিয়াল হাবগুলো, সেখানে হলো যে আলাদা আলাদা প্ল্যান্টগুলো করলে তাহলে আমাদের মেন গ্রিডের উপরে চাপটা কমবে। মেন গ্রিডের উপরে চাপটা কমবে, তখন আমরা যারা সাধারণ মানুষ, গ্রামীণ মানুষ বা শহরের মানুষ যারা আছে তাদের উপরে তারা হলো যে কারেন্টের সাপোর্টটা ভালো পাবো, তাদের লোডশেডিংটা কম হবে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি 2004 সাল থেকে ফ্লাইহুইল প্রযুক্তি নিয়ে কাজ করছে। গবেষণায় নতুন সম্ভাবনা দেখা দেয় 2010 সালের পর। প্রাথমিক হিসাবে এই প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হবে প্রায় 1 টাকা 50 পয়সা। দুইটা আমাদের 500 কিলোওয়াটের মোটর চালু করে দেখেছি, এখানে ওয়েল্ডিং দেখেছি, 2টা পাম্প চালু করেছি, এগুলো দেখেছি। তো যেহেতু বিশ্বে এই টেকনোলজিটি মোটামুটি স্বীকৃত এখন পর্যন্ত, এবং আমরা বাংলাদেশে প্রথম বগুড়ায় এটি গবেষণা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন সফল হলে দেশের বিকল্প বিদ্যুৎ উৎপাদন ও বগুড়ার মেশিনারি শিল্পের নতুন সম্ভাবনা তৈরি হবে। মহলে যারা কর্মকর্তা আছে এই বিষয়ে অভিজ্ঞ যারা রয়েছেন তারা এসে এটা পরিদর্শন করে এটার যদি তারা মনে করেন যে ফিজিবল, তো এইটা মাধ্যমে আমরা বাংলাদেশের বিদ্যুৎ অনেকাংশে আমরা লাঘব করতে পারবো ইনশাআল্লাহ। হাফিজা খানম জুথি, মাই টিভি। ঢাকা সিটির সেবা করার দায়িত্ব পেলে এই শহরকে বদলে দেওয়ার লক্ষ্যে তাদের সেবা পরিচালনার প্রধান নির্দেশক হবে কোরআন। রামপুরা ইকরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয় মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। এ সময় তিনি আরও বলেন, ঢাকা শহরকে বদলে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই তারা অ্যাপ ভিত্তিক নাগরিক সেবা চালু করেছে। এই অ্যাপে ব্যবহারের মাধ্যমে সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক দল সকল নাগরিক সেবা দিতে প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। আমরা যদি ঢাকা শহরের দায়িত্ব পাই, কোরআন হবে আমাদের সকল কর্মকাণ্ডের মূল ভিত্তি। কোথাও কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও একটা মানুষ বিপদে পড়েছে, ওটা আমাদেরকে জানাতে লেট হইতে পারে, কিন্তু আমাদের কুইক রেসপন্স টিম গিয়ে সেই কাজ করে দেওয়ার ক্ষেত্রে কোনো দেরি করবে না। আমরা এরকম একটা দায়িত্বশীল সমাজ, মানবিক সমাজ আমরা কায়েম করতে চাই। রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা খুলনা জাতীয় মহাসড়ক যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিস্তারিত রাজবাড়ী প্রতিনিধি মুমিন শেখের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো ময়লার ভাগাড়, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, ঢাকা খুলনা জাতীয় মহাসড়ক। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় মহাসড়কের উপরই দিনের পর দিন ফেলা হচ্ছে পৌরসভার ময়লা আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য। রাস্তার পাশে এরকম দুর্গন্ধ, ময়লা আবর্জনা, সাধারণ জনগণের যাতায়াতের সমস্যা। আমরা এই রোড দিয়ে প্রতি সপ্তাহে 2বার যাতায়াত করে আমাদের অনেক সমস্যা হয় দুর্গন্ধের কারণে। আসলে আমাদের এখানে ময়লা ফেলে, তো সেখানে যে আমাদের যাওয়া আসা এই গন্ধের জন্য অনেক খারাপ লাগে। আর এই যে যাওয়া আসা এই গন্ধের জন্য অনেক বমিও লাগে। এবার ব্রিজের ওইখান থেকে এই 1 কিলোমিটার নাক চেপে ধরে যাওয়া লাগে, কারণ এখানে যে দুর্গন্ধটা আসে খুবই বমি হয়ে যাবে এরকম একটা অবস্থা। সমস্যা প্রচুর গন্ধ হয়, অনেক সময় বমি আসে, বমিতে অসময় মাথা ঘুরিয়ে নেয়, আর মেলা সমস্যা হয়। দুর্গন্ধের সড়কের পাশ দিয়ে চলাচলকারী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। কর্তৃপক্ষের অবহেলাকেই দুষছেন স্থানীয়রা। এই দুর্গন্ধ নাকে যায়, অনেক সময় ওই দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে যায়। আমরা চাই যে এখান থেকে যদি ময়লাটা অন্য জায়গায় নিয়ে ফেলা যায়, বাইরের সাইডে ফেলাই যায়, রাস্তাটা সৌন্দর্য আছে, সৌন্দর্যটা থাকে না। সরকারি ভাবে যদি কোনো নিষ্ক্রিয় করা যাইতো মনে ভালো হইতো, সবচেয়ে ভালো হতো। এইভাবে ফেলালি দুর্গন্ধ প্যাসেঞ্জারও যারা গাড়ি চালায় তাদেরও সমস্যা, গাড়ির লোকজন যারা আছে তাদেরও সমস্যা। এই ময়লার কারণে মানুষজন যাইতে পারে না, বন্ধ ছড়ায়, অসুখ রোগ বালাই ছড়ায়। এটা হাইওয়ের পাশে এটা ময়লা ফেলেছে, হাজার হাজার লোক যাতায়াত করে, আমাদের নাকে বন্ধু, আমাদের সমস্যা হয়। তবে এই জায়গা যদি ময়লা না ফেলায়
তো আমাদের জন্য যাতায়াতের জন্য আমরা এদিকে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানালেন প্রশাসক। এটা আমরা একটু আমি তো নতুন আসছি, বিষয়টা আমি ডিটেলস এর সাথে জানি না, আমি জেনে তারপরে অনুযায়ী যে ব্যবস্থা কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা নিব ইনশাআল্লাহ, এবং অতি সত্বর নিব ইনশাআল্লাহ। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ এই মহাসড়ককে ময়লার ভাগাড়ে পরিণত না করে দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। হাফিজা খানম জুথি, মাই টিভি।